সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কিছু সময় আসে যখন বন্ধুও বোঝা হয়ে যায়। ভারতের জন্য এখন শেখ হাসিনা ঠিক তেমনি একটি দুর্বাহ ভার। যতই দিন গড়াচ্ছে ততই ভারতের পক্ষে শেখ হাসিনাকে বহন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে আশ্রয় দিতে কয়েকটি দেশ অস্বীকৃতি জানানোর পর ভারতে থেকে যান তিনি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। দেশে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সংখ্যা এরই মধ্যে ২ অঙ্কের সংখ্যা পার হয়ে গেছে, যার প্রায় সবই হত্যা মামলা। জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা পরিণতি পায় আগস্টের প্রথম সপ্তাহে। এই সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নিজের ক্ষমতায় থাকা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যে দমন নির্যাতন চালান তাতে নিহতের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কারণ এ সময় আহত হয় হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসব মামলায় হুকুমের আসামি হিসেবে নথিভুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। দায়ের হওয়া সব মামলার তদন্তই শুরু হয়েছে, ফলে জোরালো হচ্ছে আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। হাসিনা নিজেও যে পতনের পর থেমে গেছেন তা কিন্তু নয়, বরং ছেলে সজীব ওয়াজেদ জয় তার এক্স হ্যান্ডেল থেকে তার মায়ের নামে সম্প্রতি বার্তা প্রচার করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে তিনি সমর্থকদের প্রতি ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে সমবেত হওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে বলেন তাদের। তবে ওই দিন ৩২ নম্বরে স্বল্প সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হলেও তারা সমাবেশ করতে পারেনি। সেখানে লাঠি সোঁটা নিয়ে বৈরী ভাবাপন্ন জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হাসিনা ১৫ই আগস্টকে জাতীয় ছুটি ঘোষণা করেন। ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর সেই ছুটি বাতিল ঘোষণা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা ভারতে সাময়িক সময়ের জন্য অবস্থান করবেন, তবে তার ভারতে থাকার মেয়াদ যে খুব সংক্ষিপ্ত হবে না তা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। তিনি যেতে চেয়েছেন এমন সব দেশই তাকে অভিবাসন দিতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে। দিল্লিতে হাসিনার অবস্থানের ব্যাপারে কোনো তথ্যই জানা যায় না। ৫ই আগস্ট তার দিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে পৌঁছানোর খবর প্রচার করে ভারতীয় সংবাদ মাধ্যম। এরপর জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হাসিনা বিষয়ক খবর এই পর্যন্তই। তার অবস্থান বা অন্য কোনো তথ্য সম্পর্কে কিছুই জানায়নি ভারত সরকার। হাসিনা অবশ্য খুব ভালো করেই জানেন তিনি তার মেজবানের উপর ভরসা রাখতে পারেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে দুজনের মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সর্বশেষ এই বছর মোদী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার প্রথম বিদেশি রাষ্ট্রীয় অতিথি। পশ্চিমা বিশ্বে শেখ হাসিনাকে নিকট অতীতে সম্বোধন করা হতো আয়রন বেগম নামে। এই স্বৈরাচারী নারী নেত্রীর কোনো ত্রুটি কখনো খুঁজে পাননি মোদী। তার প্রতিবেশী প্রথম নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশ, যেমন চীনের কাছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর বিনিময়ে দিল্লি ঢাকার সঙ্গে বাণিজ্য চুক্তি, সড়ক ও রেলপথে যোগাযোগ সম্প্রসারণ, স্বল্প সুদে ঋণ এবং বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সহায়তা করেছে বলে দাবি করে আসছে। শেখ হাসিনার সব কাজে দিল্লির লাগামহীন প্রশ্রয় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিদ্বেষ বাড়িয়ে দেয়। বিরোধী দলগুলো মনে করে দিল্লি ঢাকার অভ্যন্তরীণ বিষয়গুলোতে নাক গলাচ্ছে। এমন অভিযোগ রয়েছে গত নির্বাচনের সময় ভারতের গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। ভারতের জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বর্তমানে দুই দেশের সম্পর্ক নিয়ে
দ্য ডিপ্লোম্যাটিক ওয়েবসাইটে লেখা এক উপসম্পাদকীয়তে জানান, ভারত বাংলাদেশের সব দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগকে সমর্থন করেছে। এখন তাদের ভূমিকায় পরিবর্তন আনতে হবে। এবার তাদের নীতিগত সব বিষয় নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে। শ্রীরাধার সঙ্গে একমত পোষণ করেন বেসরকারি সংগঠন ক্রাইসিস গ্রুপের থমাস কেন। তিনি মনে করেন, ভারতকে এখন তার আচরণে সতর্ক হতে হবে। কোনোভাবেই যেন তাদের আচরণে এমন কোনো মনোভাব প্রকাশ না পায় যে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবমূল্যায়ন করছে। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিও অসম্মান প্রদর্শন করা হবে। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশি নেতা হিসেবে তাকে অভিনন্দন জানান। তবে ভারতীয় প্রচার মাধ্যমের ভূমিকা এতটা ইতিবাচক ছিল না। তারা হাসিনার প্রতি পক্ষপাত প্রদর্শন করতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে ভয়ঙ্কর কিছু অপতথ্য ছড়াতে থাকে। প্রথমেই তারা দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। যেসব ঘটনা তারা তুলে ধরে তার বেশিরভাগই মিথ্যা বলে এরই মধ্যে প্রমাণিত হয়েছে। তাদের ছড়ানো আরেকটি থিওরি হচ্ছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র এবং ডক্টর ইউনূস সিআইএর এজেন্ট। কয়েকটি সংবাদ মাধ্যম এক কদম এগিয়ে হাসিনার একটি ভাষণ প্রকাশ করে। তাদের দাবি, ভারতে পালিয়ে যাওয়ার আগে এই ভাষণটি জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা দিতে চেয়েছিলেন, সময়ের অভাবে দিতে পারেননি। ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ কিছু অভিযোগ তোলা হয়। সেখানে দাবি করা হয়, বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি না হওয়ার কারণেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। যুক্তরাষ্ট্র নজরদারির জন্য সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতে চেয়েছিল। গত মে মাসেও একই অভিযোগ করেন তিনি। তবে তখন সরাসরি যুক্তরাষ্ট্রের নাম করেননি তিনি। বলেছিলেন, সাদা চামড়া দেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী প্রায় দাবি করতেন, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র নানা সময়ে তার নানা কাজের সমালোচনা করে। তবে তার ছেলে প্রকাশিত এই ভাষণকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ওয়াশিংটনও। হাসিনার পতনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে তারা। হোয়াইট হাউসের মুখপাত্র কেরিন জাপেরি বলেন, ওই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। হাসিনার পতন এই অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আনবে। এ ঘটনার মধ্য দিয়ে ভারত তার ঘনিষ্ঠ এক মিত্রকে হারালো। এখন সম্পর্ক উন্নয়নের জন্য এগিয়ে আসতে পারে চীন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে বাংলাদেশ। তবে চীনের সঙ্গে হাসিনার সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে হাসিনা সই করার পর দু দেশের মধ্যে সম্পর্কে খুব একটা প্রভাব পড়েনি। গত জুলাই মাসে ভারত সফরের পর হাসিনা চীন সফর করেন। এ সময় ঢাকাসহ পুরো দেশ তীব্র ছাত্র আন্দোলনে উত্তাল। পরপর এই দুই সফরের মধ্যে তিনি ভারত সরকারকে খুশি করতে পারলেও চীনের মন জয় করতে পারেননি। বরং ভারতের প্রতি তার পক্ষপাত তাকে মোদির হাতের পুতুলে পরিণত করেছে বলেই প্রমাণ করে। অন্যদিকে চীন বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকৃতি জানায়। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য শেখ হাসিনা অতিমাত্রায় ভারতের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় তিনি মোংলা বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব ভারতের হাতে তুলে দেন। তিস্তার পানির ন্যায্য হিস্সা ভারত থেকে চাইতেও গলা তুলতে পারেননি তিনি। ধারণা করা হয়, ভারতের এই বজ্রমুষ্টি থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টা করবেন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর ন্যায্য অধিকার আদায় সহায়তা করেছেন বলেই তার সব অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর বৈধতা পেয়ে যাননি। আমরা অবশ্যই ভারতের সঙ্গে মসৃণ সম্পর্ক চাই, তবে আমি মনে করি ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করা, বাংলাদেশের ব্যাপারে তাদের নীতি পুনর্বিবেচনা করা। তাদের অবশ্যই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।